তোমাদের সকলকে আমি একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, তো আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 10:45। সবাই মিলে বেরিয়ে গেছে। আজকে তো আরাধ্যার প্রথম ইউনিট টেস্ট স্টার্ট হচ্ছে, তো ইউনিট টেস্ট তাই জন্য পরীক্ষা দিতে স্কুলে চলে গেছে। যদিও পরীক্ষা আর স্কুল দুটো একসাথেই ওদের হয়। ইউনিট টেস্ট যেহেতু একটা ছোট অ্যামাউন্ট, ছোট মার্কসের একটা পরীক্ষা থাকে, যদি ওটা অ্যাড হয়। তো যাই হোক, তোমরা দেখছিলেই যে শনি রবিবার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম ওকে নিয়ে। আজকে ও স্কুলে গেছে আর ধীমানও অফিস চলে গেছে, আর আমার হয়ে গেছে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু ঘরের কাজ একদমই কমপ্লিট হয়নি। আসলে কালকে রাতে অনেকটা রাতে শুয়েছি, মানে ঘুম আসছিল না, তো অনেকটা রাতে শুয়েছি, ঘুমটা একদমই কমপ্লিট হয়নি। দেখতেই পাচ্ছ চোখ মুখ পুরো বসে গেছে। আর আজকেও আমি অনেক সকাল সকালই উঠেছি। তো সকাল সকাল উঠে ওকে একটু নুডলস করে দিয়েছি, মানে আরাধ্যাকে একটু নুডলস করে দিয়েছিলাম, আর কর্নফ্লেক্স খেয়ে গেছে ও। আর ধীমানকে তো সকালে ভাত, ডাল আর আলু সিদ্ধ করে দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে ঘুম আসছিল না, তার কারণ হচ্ছে আমার হঠাৎ করে খুব ইসে হচ্ছে, তোমার দাঁতে খুব ব্যথা হচ্ছে। একটা দাঁতে তো সিল করা ছিল, তো ওই সিলটা কি হয়েছে, বসে গেছে। দাঁতের যেই জায়গাটা নাকি করা ছিল সেই জায়গাটা বসে গেছে, এখন প্রচন্ড ব্যথা হচ্ছে। কালকে রাতে ঠিক করে খেতেও পাচ্ছিলাম না, মানে রাতে না, এটা দুদিন ধরে ব্যথা শুরু হয়েছে, কিন্তু কালকে খুব বাড়াবাড়ি হয়েছে দুপুর থেকে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো খুব ব্যথা হচ্ছিল, তাই জন্য রাত্রেবেলা ঘুম আসছিল না। আগে সকালবেলাতে উঠে ধীমান ওই ডাল আলু সিদ্ধ ভাত, আর বাবাও ওই খেয়ে গেছে। আর ধীমানকে বলেছিলাম যে ডালিয়া সিদ্ধ করে দেবো, বললো না ডালিয়া খেতে আর ইচ্ছা করছে না, অনেক দিন ধরে খাচ্ছি, তুমি আমাকে একটু ফল দিয়ে দাও, আমি দুটো কলা কিনে আর বিস্কুট দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেবো। আমি ঠিক আছে তাহলে তাই করো। আর এদিকে ও চলে যাওয়ার পরে ভেবেছিলাম যে ভালো কথা, ভেবেছিলাম যে আমি ডাক্তারের কাছে যাব দাঁতের ব্যথার জন্য, কিন্তু সকালবেলা ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো আজকে তো চেম্বার বন্ধ। আমার মনেই ছিল না যে সোমবার করে চেম্বারটা বন্ধ থাকে। তো আমি ভাবছিলাম সকালবেলা বসলে আমি দেখিয়ে আসবো, কারণ রাত্রিবেলা তো যাওয়ার উপায় নেই, পড়া কামাই হয়ে যায়, পড়াতে বসতে পারি না পরীক্ষার মধ্যে, তাই জন্য সকালে গিয়ে দেখিয়ে আসবো। তো বন্ধ বললো, তাই জন্য পরে আমি এই পালং শাকটা বসিয়েছি, রান্নাটা কমপ্লিট করেছি। যে ডাল করেছিলাম, আলু সিদ্ধ, ভাত আর পালং শাক। ধীমান বললো তুমি ডাল আর আলু সিদ্ধ করে চলে যাও, রাত্রিবেলা চানা করব, রুটি নিয়ে আসবো কিনে, চানা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। কিন্তু পরে যখন জানতে পারলাম যে চেম্বারটা বন্ধ, ডাক্তার দেখাতে যেতে পারবো না, তখন ভাবলাম তাহলে আমি তো রান্নাটা করেই ফেলি, নাহলে পালং শাকটা নষ্ট হয়ে যাবে। তো পালং শাকটা করে ফেলেছি, রাত্রিবেলা যদি নাও খায় কালকে খাওয়া হয়ে যাবে। আর এদিকে হচ্ছে চানা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওর কথা শুনে এই যে চানা ভিজিয়ে রেখেছি, যদি রাত্রিবেলা খায় তো খাবে। আর এই যে তরকারি, পালং শাকের বড়ি, আলু ও বেগুন দিয়ে তরকারি করেছি। তো আজকে রান্না তো কমপ্লিট, গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস সম্পূর্ণ মোছা টোছা হয়ে গেছে, একদম টিপটাপ, বুঝতে পেরেছো? গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। এবার যাবো হচ্ছে ঘরের দিকে। ঘরের অবস্থা খুব বহাল, কারণ ঘরে এখনো প্রচুর কাজ বাকি। আজকে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব, পুরো বিছানাটা ওলট পালট হয়ে রয়েছে, এই চাদরটা ওঠাবো, বিছানা চেঞ্জ করব। তো দেখি আর কিছু কিছু করতে পারি। আসলে তার মধ্যে দুদিন ধরে আমি বুঝতে পারছি না আমাদের সাথে কি হচ্ছে, যে সকালবেলা মানে হয় ধীমানের শরীর খারাপ, নাহলে আমার শরীর খারাপ, নাহলে মেয়ের শরীর খারাপ, নাহলে বাবার শরীর খারাপ, একজনের পর একজন রিলে সিস্টেমে চলতেই রয়েছে, কিছুতেই মানে ঠিক করতে পারছি না যে কেন হচ্ছে। প্লাস তার সাথে আরেকটা কথা বলি, একটার পর একটা যেন তো আমাদের ইলেকট্রনিক জিনিস মানে মানে ইসে হচ্ছে, মানে হয় নষ্ট হয়ে যাচ্ছে, না হলে রিপেয়ার মানে চলছে না, হঠাৎ এইরকম প্রবলেমগুলো হচ্ছে। কখনো লাইট কেটে যাচ্ছে,
তো কখনো ফ্যানের প্রবলেম হচ্ছে, ফ্যান চলছিল না, ফ্যানটা ঠিক করা হলো। তারপরে ফ্রিজের প্রবলেম হচ্ছিল, কালকে ফ্রিজের লোক এসে ফ্রিজটা ঠিক করে দিল। তারপরে হলো সেদিন রাত্রেবেলা হঠাৎ দেখি এদিকের লাইটটা হঠাৎ করে ব্লিঙ্ক করছে, অথচ সুইচ অফ। তো হঠাৎ করে ব্লিঙ্ক করছে, লাইটটা কেটে গেল, মানে কোনো কারণে হয়তো কানেকশনের গন্ডগোল হয়েছে, লাইটটা কেটে গেল। তারপরে নিচের ফ্রিজটা হঠাৎ ডোরটা খুলছে, মানে বন্ধ হচ্ছে না। তারপরে লোক আসলো, ডোরটা ঠিক করে দিল কালকের দুপুরবেলা। তো লোকটা চলে যাওয়ার পরে 4-5 ঘন্টা ফ্রিজ চালানো হলো, তারপরেও ঠান্ডা হচ্ছে না। তো তারপরে আবার ফোন করা হয়েছে, দেখি লোকটা আসবে বলেছে, কবে আসবে জানি না। আচ্ছা গেল। তারপর আজকে সকালবেলা কি হয়েছে শোনো, ও আমাদের বাথরুমের এক্সস্ট ফ্যান আছে একটা, তো বাথরুম থেকে বেরোনোর সময় এক্সস্ট ফ্যানটা চলছিল একটা কেমন, আমি তারপর ঢুকেছি যখন বাথরুমে, তখন দেখছি কিরকম একটা গন্ধ বেরোচ্ছে। এক্সস্ট ফ্যানটা ঘর করে চলছিল, মানে যেমন আওয়াজ হওয়া দরকার সেরকম আওয়াজ হয়ে চলছিল না, একদম হালকা একটা ঘর আওয়াজ নিয়ে চলছিল। তাই আমি বন্ধ করে দিয়েছি। তারপরে যখন বাথরুমে ঢুকেছি দেখি পুরো বাথরুমে তারপরা যেমন গন্ধ হয়, কোনো তার পুড়ে গেলে যেমন গন্ধ হয়, ঠিক ওইরকম গন্ধ, পুরো বাথরুমে পোড়া গন্ধ। তো বুঝতেই পারলাম তারপরে যে এক্সস্ট ফ্যানটা গেছে, কোনো কারণে কয়েল টয়েল জ্বলে গেছে, এই হচ্ছে। এখন আমি বুঝতে পারছি না, হয়তো কখনো কখনো সময় খারাপ যায়, কখনো কখনো আমি মানে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, সময় খারাপ যায় বা নেগেটিভ এনার্জি কিছু অ্যাটাক করে, হয়তো তাই হয়েছে। মেয়েটার শরীরটাও খুব একটা ভালো না, মেয়েটাও বলছে যে মা আমি যখন মাথা নিচু করে ওপর দিকে তাকাচ্ছি তখনই আমার মাথাটা খালি ঘুরছে। আমি তখন ভাবলাম যে ও কি খাওয়া দাওয়া, ও হ্যাঁ, তার সাথে হাত পায়ে খিঁচ ধরছে। তো এটা কেন হচ্ছে আমি জানি না, আমি তাই ওর বাবাকে বললাম ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। ওর বাবার তো এরকম শরীর খারাপ নিয়ে আমি দৌড়াদৌড়ি করছিলাম, গেল, আমারও পায়ে ব্যথা প্রচণ্ড, ওটা নিয়েও ডাক্তার দেখালাম। বাবার কিছুদিন আগেই বাবাকে নিয়ে ডাক্তার দেখানো হয়েছিল। এবারে হচ্ছে মেয়ের শরীর খারাপ, মেয়ে এখন বলছে মা আমার হাত পায়ে খিঁচ ধরছে, মাথা ঘুরছে। তো হয়তো অনেক সময় আমার যেটা মনে হয় যে নেগেটিভ এনার্জি বা নজর দোষেও এরকম হয়, হতেই পারে, আমি সঠিক জানি না। তো দেখছি কি করা যায়, যতটা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা যদি জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমার খুব হেল্প হবে কি করব। আর মেয়েটার শরীরটা এরকম, মানে এই সিমটমগুলো কেন দেখা যাচ্ছে, একটা 11-12 বছরের মেয়ের এই প্রবলেম, মাথা ঘোরানো, হাত পা খিঁচ ধরা তো নর্মাল নয়। তো এটা কেন হচ্ছে প্লিজ একটু জানিও। বিছানার চাদরটা পাল্টাবো করে বেশ কিছুদিন ধরে ভাবছি, 2-3 দিন ধরে, কিন্তু হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। কি জানো তো, কিছুই লাগে না যদি একটু মানে অনেক দিনের একঘেয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে একটা ধোয়া কাচা চাদর পাতলেই বিছানার মানে ঘরটার এমনিই সুন্দর হয়ে ওঠে। তার জন্য নতুন নতুন বেড কভারের দরকার হয় না, শুধু একটু ধোয়া বেড কভার পাতলেই কিন্তু ঘরটা আলাদাই সৌন্দর্য হয়। আর নিজের মনটাও দেখবে একটা ফ্রেশ ফিল হয়। অনেক দিন ধরে একই রকম চাদর পেতে রাখলে একটা একঘেয়ে লাগে, যেই নতুন চাদর পাতবে বিছানায় দেখবে একটা বেশ ফ্রেশ লাগে মনটা, তাই না? আর এই বিছানার চাদরটা অনেক দিনের পুরনো, জানো তো, কোনো একটা অকেশনে কেউ একজন গিফট দিয়েছিল। বিছানার চাদরটা শুধুই সিঙ্গেল, এর সঙ্গে কোনো পিলো কভার সেটে ছিল না, তাই এটা পাতাই হয় না। আর আমি ওই জন্য আজকে পেতে নিলাম, আর ওই আলাদা করে কিছু কিনে রাখা গড়িয়াহাট থেকে বালিশের ওষারগুলোই এখানে ভরে দিচ্ছি। তো চলো বিছানাটা চটপট গুছিয়ে নিই। আজকে মনে হচ্ছে, মানে ইচ্ছা আছে, যখন হাতে সময় আছে ঘরটাকে একটু আলাদা করেই সাজাই। এই যে ড্রেসিং টেবিলটা যে মানে কভারটা যে পেতে রেখেছি, এখানে কিন্তু অনেক দিন ধরে মানে একটা গ্লাস ছিল, এটার উপরে একটা আলাদা কাঁচ ছিল। একদিন হাত থেকে কিছু একটা শিশি পড়ে গিয়ে ওই কাঁচটা ভেঙে গেছে। তো আমি ওই জন্য এমনি থাকলে কি হয়, পুরো বালিশের ওপর নোংরা পড়ে যায়, একটা ধুলো ধুলো লাগে। তাই আমি কি করেছিলাম, টেবিল কভারটাকে কেটে এখানে এটা পেতে দিয়েছিলাম। এই টেবিল কভারটা বেশ অনেক দিন চললো। এখন একটু নোংরা হয়েছে, কালারটাও ফেড হয়ে এসছে, তাই এটাকে ফেলে দেবো আর ভালো করে পরিষ্কার করে নেব। আর ভাবছি এটারই একটা পার্ট আছে নতুন, ওই পার্টটা যেটা কেটে রাখা অংশটা আমি এখানে পেতে দেবো। দেখতে পাচ্ছ, যে অংশটা ঢাকা সেই অংশটার কালারটা, আর যে অংশটা ঢাকা নয় সেই অংশটার কালারটা কতটা ফেড হয়ে গেছে, তাই না? তাই জন্য ঢেকে রাখলে কাঠের ফার্নিচার এমনি সুন্দর লাগে।
এই যে সেই ঢেকে মানে কেটে রাখা অংশটা, টেবিল কভারটা দেখতে পাচ্ছ একটু চকচকে, এই কালারটা কিন্তু ভালোই আছে। তো এটাকে পেতে আমি এক এক করে সাজিয়ে দেবো। এই যে এই অর্গানাইজারটা আমি কিনেছিলাম, ওই যে এখান থেকে যায় না ভ্যানে করে 30-40 টাকা করে জিনিস, আমি ওখান থেকে এটা 30 টাকা কি 40 টাকা দিয়ে এটা কিনেছিলাম বেশ কয়েক বছর আগে। খুব ছোট্ট জিনিস, খুব কাজে লাগে জানো তো। ওইখানে গার্ডার ফাডার রাখতে, গার্ডার ছোটো ছোটো ক্লিপ রাখতে খুব সুবিধা হয়। আর তার ঠিক পাশের বক্সটাতে আমি ক্ল্যাচার মানে বড় যে গার্ডার ক্ল্যাচারগুলো এখানেই রাখি। আর এই ছোটোখাটো জিনিসগুলোর জন্য যেমন লিপস্টিক, ছোটো লিপ বাম, কাজল, এগুলোর জন্য আমি ইউজ করি কিন্তু এই লাল ডাব্বাটা। এটার মধ্যে আমি সব ঢুকিয়ে রাখি, তাতে করে একবারে বের করলে সুবিধা হয়। আর কিছু ছোটোখাটো টুকটিটাকি অর্নামেন্টস যদি ইউজ করতে হয় তাহলে আমি ওই ছোট্ট সাদা বক্সটার মধ্যে রেখে দিয়েছি। তো চলো এই করতে করতে আমার পুরো ড্রেসিং টেবিলের পার্টটা কিন্তু গোছানো হয়ে গেল। শোকেসের এই পার্টটাতে আমি কিন্তু যেগুলো রাখি সেগুলো দেখতেই পাচ্ছ, কিছু ওষুধ যেগুলো সবসময় লাগে, অ্যান্টাসিড, এগুলো সব থাকে। আর একটা দিকে থাকে হচ্ছে ধীমানের অফিসের ব্যাগ, আমার ওই সাইড ব্যাগটা। আর ঠিক তার মাঝখানে থাকে হচ্ছে ওপরে যে আমি প্রদীপ জ্বালাই, তারপরে ধূপকাঠি দিই আর কর্পূর দিই, সেই তেল কর্পূরের জায়গাটা এখানে রাখি। তো কি হয়েছে, অনেক দিন ধরে এটা গোছানো হচ্ছে না বলে ভীষণ বাজে লাগছিল দেখতে। তো আমি ওই জন্য ভাবলাম এই জায়গাটাও করে নিই। তো এক এক করে তোমরা দেখতে থাকো, আমি কিন্তু পুরো ঘরের পুরো অংশ মানে সমস্ত কিছু ঘোলটাই কিন্তু পুরো পাল্টে দিচ্ছি আস্তে আস্তে। আর সেটাও কিন্তু খুব বেশি ইসে নয়, ওই যে মানে টেবিল ক্লথ, টেবিল কভার আর কিছু পুরনো পর্দা ছিল যেগুলো নাকি রং ফেড হয়নি, সেগুলো দিয়ে কিন্তু আমি এই মেকওভারটা করছি। আমি এগুলো কিন্তু খুব কম রেঞ্জেই কিনেছিলাম, 150 টাকা করে পর্দাগুলো যে বিক্রি হয় না দেখবে, আমি সেখান থেকে কিছু পর্দা কিনেছিলাম, সেগুলো আমি ইউজ করেছিলাম 2-3 দিন, বেশি দিন ইউজ করিনি, কালারটা কিন্তু ভালোই ছিল। তো আমি ভাবলাম ওগুলো ফেলে দেবো কেন, ওগুলো দিয়ে আমি কিছু কাজে লাগিয়ে দিই। ব্যাস ওই জন্য আমি এইগুলো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে এগুলোর উপরে একটা করে কভার পেতে দেবো। তো দেখতে থাকো, এইভাবে আমি কিন্তু আজকে পুরো ঘরটারই মেকওভার করলাম। আর তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। কেমন?
এখন হচ্ছে সন্ধেবেলা, প্রায় 6:30 মতন বেজে গেছে। এখন আমি ওপরে দিচ্ছি সন্ধে। তো আমি যেটা বলছিলাম সকালে তোমাদের সঙ্গে, অনেক নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের ওপরে কখন যে কিভাবে আসে আমরা কিন্তু সত্যিই জানি না। সেটা হতে পারে কারোর কুনজর, হয়তো কেউ কোনো কিছু নজর দেওয়ার জন্য বলে না, কিন্তু কারোর কোনো কিছু ভালো লাগতেই পারে, বা কেউ কোনো কিছু একটা বলে দিল, সেটা কিন্তু আমাদের রাশ হিসাবে আমাদের জন্য খারাপও হয়ে যেতে পারে। তো সেই জন্যই আমি কিছু জিনিসগুলো রেমিডি আমি মেনে চলি, মানে আমি যাকে ফলো করি তারই কথাগুলো কিছু আমি মেনে চলি। যেমন ধরো, প্রত্যেক দিন আমি সন্ধেবেলার সময় পুরো ঘরের মধ্যে গঙ্গা জল মানে ছেটানো হয়, ছেটাই, শুধু দরজায় নয়, পুরো ঘরে, নিচে ওপরে সব জায়গায়। আর তার সাথে একটা প্রদীপ আমি প্রত্যেক দিন মানে দরজার সামনে রাখি। এটা তো ওপরের ঘর, ওপরের ঘরের দরজার সামনে আমি একটা প্রদীপ জ্বালাই, আর নিচের ঘরে তুলসী মঞ্চটা দেখবে আমাদের ঠিক এন্ট্রান্সের মুখেই রয়েছে, তাই জন্য তুলসী মঞ্চে একটা প্রদীপ তো দিই। আর তার সাথে যেটা করি, সারা ঘরে ধূপকাঠি তো ধরাই। আর এই যে কর্পূরের রেমিডিটা কিন্তু আমার ভীষণ কাজ দিয়েছে। বেশ অনেক দিন আমি কিন্তু কর্পূরটা জ্বালাইনি, তো আজকে ভাবলাম কর্পূর জ্বালাবো। কিন্তু দেখতেই পেলে তো, কর্পূরটা নিয়ে আমি জ্বলছি, মানে ধরাচ্ছি সারা ঘরের মধ্যে দেখাতে দেখাতে হঠাৎ করে দেখো বন্ধ হয়ে গেল। এটা কিন্তু একটা নেগেটিভ সাইন। এর থেকেই বোঝা গেল যে আমার ঘরে কারো নজর দোষ বা কোনো নেগেটিভ এনার্জি আছে। তো আমি ওই জন্য আবার ধরিয়ে পুরোপুরি এটাকে সারা ঘরের মধ্যে দিয়ে দিলাম। এই যে আমাদের খালি শরীর খারাপ যাচ্ছে, জিনিসপত্র, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিসপত্র খালি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানে নর্মাল সহজ জিনিস নয়। এর পেছনেও কোনো না কোনো স্পিরিচুয়াল কিছু তো থাকেই, যেটা আমরা মানে ইনভিজিবল কিছু একটা এনার্জি তো থাকেই। তো ওই জন্য আমি এই কর্পূর রেমিডিটা ভীষণই আমার কাজ দিয়েছে। আজকে যেমন নাকি হঠাৎ বন্ধ হয়ে গেল, প্রথম এরকম হঠাৎ বন্ধ হয়ে যেত যখন নাকি আমি প্রথম কর্পূর রেমিডিটা আমার ঘরে করেছিলাম। তারপরে আবার কন্টিনিউ করতে করতে সব ঠিক ছিল, কিন্তু আজকে দেখলে তো হঠাৎ করে আবার সেই পুনরাবৃত্তি হলো। তো যাই হোক, আর একটা জিনিস আমি খুব মানি, এই যে ধূপ, আমি ধুনো দিই, প্রত্যেক দিনই ধুনো দিই, বিশেষত শনি মঙ্গলবার করে তো দিই। তো ধুনোর সঙ্গে আমি কি করি, একটা কর্পূর আর ধুনো গুঁড়ো, আর তার সাথে হচ্ছে কালো সর্ষেটা পুড়িয়ে দিই। তুমি বিশ্বাস করো, সারাটা ঘরে যদি তোমার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি থাকে, তোমার ঘরে ভীষণই ঝাঁঝালো একটা গন্ধ বেরোবে এই ধুনো দিয়ে। আর সেটা বেশ কিছুদিন ধরে তুমি করতে থাকবে, তারপর দেখবে সবটা কেটে গেছে, তোমার নিজেই একটা ফিল করতে পারবে পজিটিভিটি। তো এইগুলো কিন্তু অনেকে ভাববে হয়তো সুপারস্টিশন, হয়তো ভাববে আমি কুসংস্কারাচ্ছন্ন, কিন্তু না, আমি এটা বিশ্বাস করি, যেটা বিশ্বাস করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা অনেকেই এরকম ফিল করে, অনেকেই এইরকম প্রবলেমে ভোগে। তো আমি তাদের জন্যই কিন্তু ভিডিওটা করছি। যদি আমার ভিডিও দেখে কারো কোনো এতটুকু উপকার আসে, তো সেটা আমার কাছে অনেক বড় পাওনা, বিশ্বাস করো। তো আমি এই দেখতেই পাচ্ছ, ওই যে ধুনোটা আমি সারাটা ঘরে দিচ্ছি, নিচে, ওপরের ঘরে, উঠোনে, সমস্ত জায়গায়, বাগানে। আর রান্নাঘর তো মাস্ট। রান্নাঘরটা হচ্ছে আমাদের লক্ষ্মীর জায়গা, সেই জায়গাটা তো আলাদা রাখাই যাবে না। অনলাইনে অর্ডার করে নিয়ে আসা হলো মেট্রোর এই মালাই পনিরটা। খেতে খুব ভালো, জানো তো। এটা আমি আগের দিনও একদিন খেয়েছিলাম। সত্যি একটা দুধ বেশ ফ্লেভার, খুব ভালো লাগে খেতে। তোমরা এটা ট্রাই করতে পারো। আমি এটা দিয়ে এখন এই যে চানা করব, চানার ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে করব। তো চলো, আজকে নিরামিষ চানা আমি কীভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই কড়াইটা কিন্তু মেনলি আমার ভাজাভুজি খাওয়ার কড়াই। তো বিকেলবেলা মেয়ে বায়না করছিল একটু পাঁপড় খাবে, তাই ওকে একটু সাবুর পাঁপড় ভেজে দিয়েছিলাম। কড়াইতে সামান্য তেলও ছিল, সামান্য নয়, এটা যথেষ্টই তেল ছিল। আর আমি না ভুল করে সেই তেলের মধ্যেই তেলটা না কমিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভাবলাম পনিরটা তুলবো না, একবারে ভেজে নিয়ে তারপর তেলটা কমিয়ে দেবো। তো পনিরটা ভেজে নিয়ে তারপর তেলটা কমিয়ে তার মধ্যে আমি কি দিলাম জানো, নিরামিষ চানাতে কিন্তু আমি ফোড়ন দিয়ে হচ্ছে জোয়ান, মৌরি, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, মানে হচ্ছে দারচিনি আর এলাচ। আমি তোমাদের সাথে জানো তো ভুলেই গেছি, মানে ভিডিওটা করেছিলাম কিন্তু ক্যামেরা অন করতেই ভুলে গেছি, তাই তোমাদের মুখেই বলে দিলাম। তো আমি ওইগুলোকে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে হচ্ছে একটু টমেটো কেটে রাখা, ওটা টমেটোটা দিয়ে দিই, একটু নুন দিয়ে এটাকে মানে নরম হয়ে গেলে তার মধ্যে আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম খানিকটা জল দিয়ে,
ওটাকে দিয়ে দিয়েছি। ব্যাস, এটা তো একদম অল্প তেলে রান্না, তাই জলের দিয়ে একটু বেশি দিয়েছি। এটা কষে গেলেই তারপর চানাটা দিয়ে ফুটিয়ে নিলে কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল চানা। তো এইভাবে কিন্তু তোমরা একদম হেলদি খাবার, চানাতে প্রচুর প্রোটিন থাকে, তার সাথে তো পনির অ্যাড করেছেই, তোমরা কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারো নিরামিষের দিনে। কেমন, নিরামিষের দিনে অনেকেই ভাবে চানা ভালো লাগে না, কিন্তু এভাবে একবার খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে। আমাদের কিন্তু ডিনার কমপ্লিট। এটা হচ্ছে রাত্রে শুতে যাওয়ার ঠিক আগের মুহূর্ত। মেয়ের চুলের বেনিটা করে দিচ্ছি, আমিও চুল বেঁধে নিয়েছি, স্কিন কেয়ারও কমপ্লিট। তো আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব, কারণ এরপর তো আমরা ঘুমাবো। তো তোমরাও কিন্তু সবাই দেখো আমার ব্লগটা, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, টাটা।